বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে অনেকেই ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ দিয়ে পাও না যে আসলে ইলেকট্রনের স্থিতিশক্তিটা আসলে কিভাবে বের হয়। আমরা সচরাচর যে বিষয়টা দেখে এসেছি সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তিকে আমরা মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটাকে বলা হয় ইলেকট্রনের স্থিতিশক্তি। আসলে স্থিতিশক্তিটা এটা কিভাবে প্রকাশ পায়, স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা কিন্তু পায় না। আবার আমরা কিন্তু গতিশক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে পড়ে এসেছি, ঠিক আছে। সেটা ক্ষেত্রে হচ্ছে বল, ভরবেগ এগুলোর বিষয়ে কাজ করেছিল। যেমন যদি আমরা বলে থাকি যে কোনো কিছুর হচ্ছে যে স্থিতিশক্তি, সেক্ষেত্রে আমরা ওই যে দোলকের কথা যদি বিবেচনা করি, দোলকের ক্ষেত্রে স্থিতিশক্তিটা কি হয়, বা কোনো ছাদের উপর বা কোনো একটা উচ্চতায় কোনো একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, তখন তার স্থিতিশক্তি আমরা বিবেচনা করি কিভাবে, সেটা হচ্ছে যে এম জি এইচ, এটাকে আমরা স্থিতিশক্তি হিসেবে বিবেচনা করি। আবার হচ্ছে যে এটা কি দোলকের ক্ষেত্রে। আর গতিশক্তিকে আমরা স্বাভাবিকভাবে হাফ গুণন এম ভি স্কোয়ার, এগুলো তো আমাদের সাধারণ সূত্র, এগুলো হচ্ছে আমরা কি স্বাভাবিকভাবে মুখস্থ রেখেছি। কিন্তু এই যে এখানে স্থিতিশক্তি আমরা স্বাভাবিকভাবে জেনে এসেছি যে এম জি এইচ, কিন্তু এখানে আমাদের ইলেকট্রনের যে স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা দেখতেছি যে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা কোথায় থেকে আসে, কিভাবে আসে, এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো তাহলে আমরা শুরু করি। তাহলে ইলেকট্রনের স্থিতিশক্তিটা কি, এটা বোঝার ক্ষেত্রে এখানে কিছু কথা আমি লিখে রেখেছি, সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তারপর আমাদের বিস্তারিত বিষয় চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের সাপেক্ষে অসীমে অবস্থান করে তখন সেই ইলেকট্রনের স্থিতিশক্তি শূন্য হয়। এখানে যদি আমরা এই চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে যদি ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রনের কক্ষপথ রয়েছে, এর নিউক্লিয়াস রয়েছে, এবং এই ইলেকট্রনটা যদি অসীমে অনেক দূরে যদি থাকে, অসীমে যদি থাকে, ইনফিনিটিতে থাকে, তখন সেই অবস্থানে, অর্থাৎ এখানে যদি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে অসীম, ঠিক আছে, এটা ধরলাম আমরা অসীম বিন্দু ধরলাম। এই অসীম বিন্দুতে ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনের স্থিতিশক্তি হয়ে যায় শূন্য। স্থিতিশক্তি কি হয়? শূন্য হয়। এবার মূলত তাহলে এই স্থিতিশক্তিটা কোথায় থেকে এলো? তাহলে স্থিতিশক্তি সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে যে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজকেই সেই কাজটি কি নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি। অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই যে অসীম থেকে আমরা কি বলা হচ্ছে যে নিউক্লিয়াসের সাপেক্ষে, এই অসীম থেকে অর্থাৎ ইলেকট্রনের নিউক্লিয়াসের সাপেক্ষে, অর্থাৎ এই যে এই ইলেকট্রনের নিউক্লিয়াস কোথায়? এখানে। এই নিউক্লিয়াসের সাপেক্ষে অসীম দূরত্ব হতে আর দূরত্বে এই জায়গায় আনতে, ঠিক আছে, এই অসীম থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয়, সেই কাজটি হচ্ছে আমাদের ইলেকট্রনের স্থিতিশক্তি। এই যে একটা কাজ, এই শব্দটা ভালো করে মাথায় রাখতে হবে যে কাজ, এই কাজটি হচ্ছে আমাদের কি? স্থিতিশক্তি। তাহলে এই স্থিতিশক্তিটাকে আমরা কিভাবে বের করতে পারি? একটা বিষয়, তাহলে এই যে অসীম থেকে আমরা এই ইলেকট্রনের কক্ষপথে আর দূরত্বে, অর্থাৎ নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে আনলাম, এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে গেলে অবশ্যই বলের প্রয়োজন হয়। আমরা স্বাভাবিকভাবে কি জানি যে কাজ ইকাল টু কি? কাজ ডাব্লু ইকাল টু হচ্ছে এফ গুণন হচ্ছে এস। এস মানে কি? সরণ। তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে হলে এই যে আমাদের অসীম দূরত্ব থেকে এখানে ইলেকট্রনটি নিয়ে আসলাম, সেক্ষেত্রে কাজ সম্পাদন করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হচ্ছে? আমাদের এক ধরনের বলের প্রয়োজন হচ্ছে। সেই বলটাকে বলা হচ্ছে এখানে কি? কেন্দ্রমুখী বল বলা হচ্ছে। কেননা কেন্দ্রমুখী বলের কারণে কিন্তু আমাদের এখানে ইলেকট্রন যখন ঘূর্ণয়মান অবস্থায় থাকে তখন এখানে দুই ধরনের বল কাজ করে। একটি হচ্ছে কেন্দ্রমুখী বল, আরেকটি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যেহেতু আমাদের অসীম দূরত্ব থেকে ই অবস্থানে নিয়ে আসা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আকর্ষণজনিত বল, অর্থাৎ
আকর্ষণ না করলে তো সেটা অসীম থেকে এই পর্যন্ত আসতো না। তাহলে এখান থেকে এখানে আসার জন্য অবশ্যই আকর্ষণজনিত বল কাজ করতেছে। সেটা কোন দিকে আকর্ষণ করতেছে? অবশ্যই কেন্দ্রের দিকে। তাহলে এই বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বলের কারণেই কিন্তু আমাদের এই কাজটি সম্পূর্ণ হচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল সম্পর্কে আমরা জানতে হবে। কেন্দ্রমুখী বল সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে কি, যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কিন্তু আমাদের কেন্দ্রমুখী বল। কিভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব, কিন্তু এখন স্বাভাবিকভাবে মুখস্থ রাখো যে এফ এ অর্থাৎ কি বলেছে, কেন্দ্রমুখী বল জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই কাজের পরিমাণটা পেলাম, এবং সরণ বলতে এখানে আর বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এটাকে যখন আমরা এই কাজকে যখন আমরা কি বলেছে যে ক্ষুদ্র সরণের ক্ষেত্রে অর্থাৎ ইন্টিগ্রেশন করব, তখন কিন্তু আমরা এই মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা পেয়ে থাকি। তাহলে এই বল সম্পর্কে জানতে হলে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, এগুলো একটু ক্লিয়ার হয়ে নিই আমরা। আধানকে প্রকাশ করা হয় ই দ্বারা। ঠিক আছে, আধানকে প্রকাশ করা হয় ই দ্বারা। এখানে কিন্তু খটকা বাঁধে, সেটা হচ্ছে যে ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, পি দ্বারা প্রকাশ করা হয় প্রোটনকে, এন দ্বারা প্রকাশ করা হয় নিউটনকে। কিন্তু আধানকে প্রকাশ করা হয় ই দ্বারা, সেই ক্ষেত্রে আমাদের সচরাচর ইলেকট্রনের আধান ই সেটা নেগেটিভ হতে পারে। ই এর সামনে যদি মাইনাস দেওয়া হয় সেটা হচ্ছে নেগেটিভ আধান। আবার হচ্ছে প্রোটনের আধানকেও আমরা কিন্তু পজিটিভ ই দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে নেগেটিভ এবং পজিটিভ, ঠিক আছে, কুলম্বের সূত্র থেকে কিন্তু আমরা কিন্তু যে সূত্র জানি, সেই সূত্রে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ কিন্তু মূলত বোঝানো হয় এটা আকর্ষণধর্মী বল নাকি বিকর্ষণধর্মী বল, কিন্তু ক্যালকুলেশনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক একই রকম এখানে এই বিষয়টি ঘটবে যে কোনো ধরনের ক্যালকুলেশনের পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের আধানের আগে নেগেটিভ দিলাম না। হ্যাঁ, এবার বলা হচ্ছে যে নিউক্লিয়াসের আধান নির্ভর করে কার উপর? নিউক্লিয়াসের আধান নির্ভর করে মূলত হচ্ছে নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন সংখ্যার উপর। যদি প্রোটন সংখ্যা জেড হয় তাহলে নিউক্লিয়াসের আধান হবে জেড গুণন ই। এবার কি হয়েছে যে যেহেতু প্রোটন, নিউক্লিয়াসে কি থাকে প্রোটনের আধানকে ই দ্বারা প্রকাশ করা হয়, আবার ইলেকট্রনের আধানকেও ই দ্বারা প্রকাশ করা হয়। প্লাস মাইনাসের বিষয়টা আলাদা, কেননা প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় আকর্ষণধর্মী হবে না কি বিকর্ষণধর্মী হয়। যদি পরস্পর দুইটা বিপরীত ধর্মী হয় তাহলে হচ্ছে কি আকর্ষণ হবে। যদি ইলেকট্রনের আধান নেগেটিভ আর এটার ক্ষেত্রে কি পজিটিভ, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি পেতাম যে এটা পরস্পর আকর্ষণ করতো। হ্যাঁ, আর আকর্ষণের কারণে তো এটা কেন্দ্রমুখী বল হচ্ছে। আর যদি দুইটা নেগেটিভ হয় তাহলে বিপরীতমুখী হতো, কিন্তু যেহেতু আমাদের ইলেকট্রনেরটা পজিটিভ নেগেটিভ এবং প্রোটনেরটা কি পজিটিভ, সেই ক্ষেত্রে এটা আকর্ষণধর্মী। এই কারণে প্রোটনের আধান গুণন হচ্ছে নিউক্লিয়াসের এই যে প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? জেড দ্বারা প্রকাশ করা হয়েছিল। এই কারণে নিউক্লিয়াসের আধান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? নিউক্লিয়াসের আধান হচ্ছে প্রোটন সংখ্যা গুণন হচ্ছে প্রোটনের আধান, প্রোটন সংখ্যা গুণন হচ্ছে প্রোটনের আধান। এই জেড দ্বারা কি বোঝানো হয়েছে? প্রোটন সংখ্যা বোঝানো হয়েছে। হ্যাঁ, প্রোটন সংখ্যা। আর ই দ্বারা বোঝানো হয়েছে প্রোটনের আধানকে। ঠিক আছে, তাহলে কুলম্বর সূত্র অনুসারে আমরা কি বিষয়টা পেয়ে থাকি? কুলম্বর সূত্র অনুসারে আমরা যে বিষয়টি থাকি যে এটা যেহেতু কেন্দ্রমুখী বল বা আকর্ষণধর্মী বল, ঠিক আছে, সেই আকর্ষণধর্মী বলটাকে এখানে আমরা স্বাভাবিকভাবে কেন্দ্রমুখী বল হিসেবে বিবেচনা করতেছি। তাহলে আমরা কুলম্বের সূত্রতে কি জেনেছিলাম? যে কুলম্বের সূত্রতে আমরা যেটা জানি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক হয়, সমানুপাতিক দিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এখানে সমানুপাতিক চিহ্ন। তো কিউ ওয়ান হিসেবে যদি আমরা গেলেছে যে সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসের আধানকে বিবেচনা করি এবং কিউ টু হিসেবে ইলেকট্রনের আধানকে বিবেচনা করি, তাহলে ফোর্সটা হবে কি জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, আর স্কোয়ার, এটাকে যখন আমরা ই গুণ করে দেবো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ এই বিষয়টা আমরা কিন্তু পাবো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে যে আকর্ষণ ধর্মী বল, সেই বলটিকে বলা হলো কেন্দ্রমুখী বল, আর এই বলটা কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার।
তো এই যে আমাদের উপরে যে বিষয়টা ছিল যে কাজ, যে সেই কাজটি হলো নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি, অর্থাৎ নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তিটাই হচ্ছে আমাদের কি এই কাজ। তাহলে কাজ করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? অবশ্যই বলের প্রয়োজন হয়। আর এই বলটা কি বল? এই বলটা হচ্ছে এই যে কেন্দ্রমুখী বল বা আকর্ষণজনিত বল। আমরা বুঝলাম কি যে এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের কারণে একটি কাজ সম্পন্ন হবে, আর এই কাজটি হচ্ছে কি, কাজটি কি নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি। তাহলে এই কাজটি সম্পাদন করতে গেলে এই বলটাকে যদি আমরা ডি আর অর্থাৎ ক্ষুদ্র পরিসরে যদি ব্যবকলন অর্থাৎ ইন্টিগ্রেশন করি, ডি আর এর সাপেক্ষে যদি আমরা এই অংশটুকুকে কি করি, আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে বিষয়টা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে একটু দেখো, যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কত দূর থেকে কোথায় নিয়ে আসতেছি, অর্থাৎ সমান ইন্টিগ্রেশন হচ্ছে ইনফিনিটি থেকে আমরা কোথায় নিয়ে আসতেছি হচ্ছে আর দূরত্বে নিয়ে আসতেছি। কাকে? কি পরিমাণ বল প্রয়োগ করে? সেই বল অর্থাৎ বল এফ এ এটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? ডি আর এর সাপেক্ষে। হ্যাঁ, এবার যদি এখানে আমরা লিখি যে ডি আর অর্থাৎ ইনফিনিটি এবং হচ্ছে আর মাঝখানের এফ আর কেটেছে এফ এ। এই যে এফ এ সমান কি ছিল আমাদের? এফ এ সমান ছিল আমাদের জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা যেটা লিখব সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু জেড এবং ই অর্থাৎ নিউক্লিয়াসের যে আধান কিন্তু এখানে ধ্রুবক থাকবে। তাহলে ধ্রুবকটাকে আমরা কি করব? অর্থাৎ বাহিরে লিখতে পারি জেড স্কোয়ার, এটাকে বাহিরে লিখে আমাদের ইনফিনিটি এবং হচ্ছে আর এর মাঝে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড আর স্কোয়ার ইন্টু ডি আর। এবার একটা বিষয়টা হচ্ছে যদি এই 1 ডিভাইডেড আর স্কোয়ার অর্থাৎ আরটাকে যদি উপরে তুলে দিই তাহলে 2 এটা ইনভার্স আকারে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? জেড স্কোয়ার ইনফিনিটি আর ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি থেকে আর, এক্ষেত্রে আর ইনভার্স 2 ইন্টু ডি আর। এখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশনের একটি সূত্র, সেই সূত্রটি কি ছিল? যেমন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। একে যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন বিষয়টা কি দাঁড়াবে? এক্স এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র আকারে যখন আমি এখানে কাজ করব তখন বিষয়টা কি দাঁড়ায় যে জেড ই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে ইন্টিগ্রেশন কি, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট রয়েছে সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং এক্সের জায়গায় কি এখানে আর, তাহলে আর -2 প্লাস হচ্ছে 1 এবং ডিভাইডেড কি হবে? -2 প্লাস হচ্ছে 1 এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, আপার লিমিট আর এবং লোয়ার লিমিট কি ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার, এক্ষেত্রে আমাদের এখানে কি আসবে? অবশ্যই -2 থেকে পজিটিভ 1 বাদ দিলে আর ইনভার্স 1 ডিভাইডেড বাই, এখানে -2 থেকে একবার দিলে -1, এখানে আমাদের কি থাকলো? আর ইনফিনিটি। হ্যাঁ, এবার যে বিষয়টা হচ্ছে যে আমরা করব যে এই -1টাকে সামনে দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু -1 দ্বারা ভাগ করলে আর ইনভার্স 1ই হয়, কিন্তু এই যে মাইনাস থাকার কারণে এই মাইনাসটাকে আমরা সামনে দিলাম। জেড স্কোয়ার, এক্ষেত্রে আমাদের কি বের হলো? আর ইনভার্স 1 আর ইনভার্স, এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট ইনফিনিটি। এরপর যে বিষয়টা আমরা দেখতে পাবো যে সমান আমরা ব্যবহার করি, তাহলে মাইনাস তো থাকলো আগে,
এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেওয়ার কাজ, মাইনাস জেড স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের যেহেতু থার্ড ব্র্যাকেটের কাজ শেষ, সেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা। অথবা আমরা লিখতে পারি, আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আর ইনভার্স ওয়ানকে আমরা কি আকারে লিখতে পারি, 1/r। এর আপার লিমিট কি ছিল আর, এবং লোয়ার লিমিট কি ছিল ইনফিনিটি। হ্যাঁ, এরপরের লাইনটাকে আমরা যদি ভাঙিয়ে দিই, তাহলে সমান সমান মাইনাস জেড স্কোয়ার, এবং এই ক্ষেত্রে ব্র্যাকেট যখন আমরা ভাঙা দিব 1/, এই আর এর জায়গায় আর, মাইনাস, যেহেতু সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট থেকে কেটেছে, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিতে হয়, 1/, এখানে কি হবে ইনফিনিটি। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি একটু, তাহলে মাইনাস জেড স্কোয়ার। আর এক্ষেত্রে আমরা জানি ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটা জিরো হয়ে যায়। ইনফিনিটিকে যে কোনো সংখ্যাকে যদি ভাগ দেওয়া হয় তাহলে জিরো হয়ে যায়, তাহলে 1/r, আর এটা কি হয়ে যাবে মাইনাস জিরো। তাহলে এটা দ্বারা মাইনাস জেড স্কোয়ার, এটা দ্বারা জিরো গুণ করলে জিরো হয়ে যাবে, আর এটাকে গুণ করলে এটা থাকবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, মাইনাস এই যে 1 এর সাথে জেড স্কোয়ার, এটা গুণ হলো, আর নিচে কি থাকলো আর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে স্থিতিশক্তি, ঠিক আছে, যে স্থিতিশক্তিটা কি, স্থিতিশক্তিটা এক্ষেত্রে আমরা পেলাম সেটা কি, অর্থাৎ ওই যে কাজের সমান, অর্থাৎ কাজের ক্ষেত্রে আমরা এই যে এফ, এটা কি বল, আর এটা কি ডি আর, অর্থাৎ ক্ষুদ্রতম সরণ। এটাকে কিন্তু আবার কাজ, স্বাভাবিকভাবে কাজ আমরা কি বুঝি, কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল গুণন সরণ। তো এই সরণ বলতে ডি আর বোঝানো হয়েছে, সরণ বলতে ডি আর, অর্থাৎ ক্ষুদ্রতম সরণ। আর এই বলটাকে বলতে এখানে আমাদের কেন্দ্রমুখী বল এফ কে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে স্থিতি শক্তি, ঠিক আছে, স্থিতিশক্তি, এটা কার স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তি, স্থিতিশক্তি। তাহলে ইলেকট্রনের স্থিতিশক্তিটা কোথা থেকে আসলো, এই বিষয়টি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।